প্রফেশন অনেক সফিস্টিকেটেড প্রফেশন। যদি আমরা এটাকে অনুধাবন করতে পারি তাহলে সফিস্টিকেটেড প্রফেশন, আর যদি নিজেরা আমরা অনুধাবন করতে না পারি তাহলে মানুষ মূল্যায়ন করবে না। গতকালকে দেখলাম যে সুপ্রিম কোর্টে আইনজীবী নামে একজন লোক কার কাছ থেকে 5 কোটি টাকা নিছে, তাকে আবার খুঁজে বাইর করছে সে আসলে আইনজীবী না, কিন্তু আইনজীবী পরিচয়ে মানুষের কাছ থেকে অনেক পয়সা নিয়েছে। এই সমস্ত কারণে আমাদের ইজ্জত নিয়ে টানাটানি লাগে। এই সমস্ত কারণে আদালত যদি শক্তিশালী না হয় তাহলে আইনজীবীরও মর্যাদা থাকে না। যে সমস্ত জায়গায় আদালত কম্প্রোমাইজ, এই সমস্ত জায়গায় আইনজীবীরও তেমন কিছু করার থাকে না। এই জন্য আইনজীবী এবং বিচারকরা মিলেই মূলত বিচার করে। কিন্তু আমরা যদি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারি তাহলে আস্তে আস্তে আমাদের মর্যাদা বিলুপ্ত হতে থাকবে। একটা সেশনস কোর্ট কিংবা একটা ডিস্ট্রিক্ট কোর্ট যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আদেশ দিতে না পারে তাহলে আপনি যে আইনজীবী, আপনি আইনের খেলা কার সাথে খেলবেন? পারবেন না তো। আমি যে চিফ জাস্টিসের দরবারে বলবো আমাকে এটা দেন, অমুক আইনে এটা আছে, এত তারিখের অমুক আইনে এটা বলা আছে, সুতরাং আপনি আমাকে এটা দেন। তো ওই চিফ জাস্টিস সাহেব যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে তিনি চাইলেও তো আমাকে সেই রেমেডি দিতে পারবেন না। আমি খুব অবাক হই, ডিস্ট্রিক্ট কোর্টগুলো থেকে 100 পিস ইয়াবা, 200 পিস ইয়াবা পাওয়া যায়, এগুলো হাইকোর্টে বেইল আনতে যায়। আচ্ছা বলেন তো, একটা ডিস্ট্রিক্ট কোর্টের সেশনস জাজ আর একটা হাইকোর্টের জাজের মধ্যে পার্থক্য কি? এই বেইল সংক্রান্ত বিষয়ে দুইজনেরই পাওয়ার সমান। বেইল সংক্রান্ত বিষয়ে দুইজনেরই কনকারেন্ট জুরিসডিকশন। দেখবেন ডিস্ট্রিক্ট কোর্টে যে আপনি যান, এটা একটা মিসকেস ফাইল করে যান। হাইকোর্টে যে যান, এটা কি? তো আপিল করতে যান না কেন? রিভিশন করে যাওয়ার তো কথা, আপিল করতে যাওয়ার তো কথা। ডিস্ট্রিক্ট কোর্টের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গেলে হয় আপনি রিভিশন করবেন আর না হয় আপনি আপিল করবেন। তো মিসকেস করতে কইছে কি? মিসকেস কোথা থেকে আসে? সেশনস কোর্টেরটাও মিসকেস, হাইকোর্টেরটাও মিসকেস, তাই জুরিসডিকশনের নাম কি? এর মানে হইল এই পাওয়ারটা কনকারেন্ট, এই পাওয়ারটা সমমান। একজন সেশন জাজ যেটা ডিল করতে পারে, এই বেইলের ক্ষেত্রে একজন হাইকোর্টের জাজ একই জিনিস ডিল করতে পারে। এই জন্য দেখবেন এখানে বলা আছে 498 পড়েন, 439, 439A পড়বেন। ওখানে কি দেখবেন হাইকোর্ট অর কোর্ট অফ সেশনস। এই পাওয়ারটা কেউ কারো উপরে না, আপিল নাই এখানে, রিভিশন নাই এখানে, এখানে পুরাটাই হলো সমমান। সমমান যদি হয়, এরকমও আইন আছে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে বেল চাওয়া যায়, ডিস্ট্রিক্ট জাজকে ডিঙায় চাওয়া যায়, কারণ মানটা সমান। দুইটা জায়গায় একবারে চাইতে পারি। আমি সেশনস কোর্ট যাইতে পারি, সরাসরি হাইকোর্টে যাইতে পারি। বাবুল নামে একটা বিখ্যাত কেস আছে, বাবুল 24 BLD আপিলের ডিভিশন পেজ 167। একটা বিখ্যাত কেস আছে, নুরুল ইসলাম বাবুল, শিল্পপতি, বিখ্যাত শিল্পপতি। আপনারা চেনেন না নুরুল ইসলাম বাবুলকে? নুরুল ইসলাম বাবুল সাহেব ম্যাজিস্ট্রেট কোর্টে ধরে নিয়ে গেল বেল। ম্যাজিস্ট্রেট বেল দেয় না। 2 বার বেল চাইছে, বেল দেয় নাই। 3 বার বেল চাইছে, বেল দেয় নাই। সেশনস কোর্টে গিয়ে মিসকেস করছে। সেশনস কোর্ট শুনানির জন্য অপেক্ষমান, ডেট দিছে একটা লম্বা। রফিকুল হক ছিল আইনজীবী, তিনি সরাসরি চলে গেছে হাইকোর্টে। বলছে আপনি যেহেতু সময় পাইতেছেন না, আপনার কাছে আমার আর তারিখের দরকার নাই, লেট মি ফাইল এ মিসকেস বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন। সরাসরি ফাইল করছে হাইকোর্ট ডিভিশনে। প্রশ্ন উঠছে যে হাইকোর্ট ডিভিশন সরাসরি এরকম মিসকেস শুনতে পারবে কি না? দীর্ঘ শুনানির পরে আমাদের আপিলের ডিভিশন বলে দিছে, হাইকোর্ট ডিভিশন বেল দিয়ে দিছে তাকে। সরকার আপিল করছে, আপিলের ডিভিশনে গেছে,
আপিলের ডিভিশনের শুনানি প্রশ্ন উঠছে যে মিস কেস সরাসরি করা যাবে, ডিঙ্গায় আসা যাবে নাকি ডিঙ্গায় আসা যাবে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছেন এটা কোনো বাইবেল না, যে আগে ডিস্ট্রিক্ট জজের কাছে যাইতে হবে এই মর্মে কোনো বাইবেল নাই। আপনি চুজ করবেন, দুইটা জায়গা যাওয়ার আছে, আপনি ঠিক করবেন কোনটায় যেতে চান কোনটায় যেতে চান না। তবে এটা এক্সেপশনালি যেতে হবে, সব সময় যাওয়া যাবে না। রিভিশন, আপনারা আমাদের কাছে ধরেন একটা আদেশ দিল, বেল দিল ম্যাজিস্ট্রেট, এই বেইলের বিরুদ্ধে আপনি সেশনস কোর্টে কি ফাইল করেন? বেইলের অর্ডারের বিরুদ্ধে রিভিশন। এই রিভিশন খারিজ করে দিল, তখন কই যাবেন? হাইকোর্ট। কোন আইনে কি বলে, কি এই পিটিশনের নাম কি হবে? এই পিটিশনের নাম হবে 561A। কারণ দ্বিতীয়বার রিভিশন হয় না। এক সময় দ্বিতীয়বার রিভিশন ছিল, জানেন তা? দুইবার রিভিশন করা যেত, ডাবল রিভিশন। ডাবল রিভিশন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যে ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিল তার বিরুদ্ধে আপনি যাবেন হলো সেশনস কোর্টে রিভিশন আকারে, এইটা খারিজ হয়ে গেল। এর বিরুদ্ধে আপনি হাইকোর্টে যাবেন 561A আকারে। ধরেন আপনি ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে রিভিশন করতে চান, পারবেন? পারবেন? পারবেন পারবেন। এটার নামও কনকারেন্ট জুরিসডিকশন। রিভিশনাল পাওয়ারটাও কনকারেন্ট। রিভিশনাল পাওয়ারটাও সেশনস কোর্টে যা যাওয়া যাবে, এটা হাইকোর্টেও যাওয়া যাবে। বেইলের পাওয়ারটাও কনকারেন্ট, এটা হাইকোর্টেও যাওয়া যাবে, এটা সেশনস কোর্টেও আসা যাবে। এখন প্রশ্ন হলো, এই জটিল আইনের সমস্যা নিয়ে যখন উকিলরা ডিল করতে পারবে না, তখন উকিলদের মর্যাদা বৃদ্ধি পাবে না। খালি বেল দেন, ইয়াবা দেন, এই দেন, ওই দেন, এগুলা করলে আমি আপনি বটতলার উকিল ছাড়া আর কিছুই হবে না। মানুষ আমাদেরকে বটতলার উকিল বলবে। কিন্তু কমপ্লেক্স আইনের প্রবলেম যদি সমাধান করতে পারেন, তাহলে দেখবেন আইনজীবীর কাছে এমপি মন্ত্রীরা কিভাবে লাইন ধরে এসে বসে থাকে। আমি তো দেখছি খন্দকার সাহেবের সঙ্গে যখন কাজ করতাম, খন্দকার সাহেবের চেম্বারে বাইরে চেয়ারে এমপি মন্ত্রীরা লাইন ধরে বসে থাকতেন। উনি একজনের পরে একজনকে ডাকতেন, মনে হয় ইন্টারভিউ নিতেছেন, আর আমারে কইতেন বাইরে বসে থাকতে চাও নাকি ভিতরে ইন্টারভিউ নিতে চাও? বললাম যে স্যার ইন্টারভিউ নিতে চাই। বলে তাইলে পড়ো, টাকার পিছনে দৌড়াই না। টাকার পিছনে দৌড়াইলে সারা জীবন বাইরে বসে থাকতে হবে, পড়ার পিছনে দৌড়াইলে এভাবে লোকেরা ইন্টারভিউ দিতে আসবে। এটা হলো ওকালতির মজাটা। রফিকুল হক, খালেদা হাসিনা দুইজনের আইনজীবী ছিলেন, শুনেন নাই? আপনারা দেখেন নাই? রফিকুল হক 2007 সালে ইমার্জেন্সি জারি হওয়ার পরে খালেদাও বন্দী, হাসিনাও বন্দী। রফিকুল হকের কাছে দুভয় পক্ষ গেছিল আইনজীবী হিসাবে। বিশেষ আদালত হয়েছিল পার্লামেন্ট ভবনের পাশে। দুই পক্ষই আইনজীবীর কাছে যেতে হয়। যারা এত বেশি ক্ষমতা দেখিয়েছে, এখন যারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামি হয়েছে, বিভিন্ন মামলার আসামি হয়েছে, এরা দেখবেন অসহায়ের মতো একজন আইনজীবীর পিছনে অবুঝ শিশুর মতো কিভাবে দৌড়ে। কিছুদিন আগে উল্টা ছিল, এইবার যারা তাদেরকে জেলে নিয়ে গেছে এরাও এভাবে দৌড়াইছে। ধরে নেই আইনজীবীর পিছনে। একটা মামলায় বেইল হয়েছে, তার একটাই দিছে, ওইটাই বেইল হয়েছে, তার একটাই দিছে, ওইটাই বেইল হয়েছে, তার একটাই দিছে। এরপরে কয় বাইরে হইতে পারি না। কেন? বেইল তো করি ঠিকই, কিন্তু বাইর তো হইতে পারি না। এরপরে হাইকোর্টে আমরা বুদ্ধি চালু করলাম যে এখন তৃতীয় মামলার জামিন নেওয়ার পরে হাইকোর্টে একটা অর্ডার দিতে হবে যে যদি কোনো সুনির্দিষ্ট কেস না থাকে তাহলে আর সৌনারেশ দেখানো যাবে না। তারপরে হাইকোর্ট চালু করলো রিট পিটিশন। রিট পিটিশন কি? ডাইরেকশন। কি ডাইরেকশন? এই লোকের বিরুদ্ধে এই মামলায় বেল হয়ে গেলে আর যদি কোনো এফআইআর ভুক্ত আসামি না থাকে, সন্দিগ্ধ আকারে কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। এইবার এগুলো দেখে যারা হাসতো, এরা এখন হাইকোর্টে এই সমস্ত আদেশের জন্য দৌড়াইতেছে। এগুলো দেখে হাসাহাসি করতো, কয় কি এগুলো কি উকালতি বাইর করছে। তা আমরা এগুলো বুদ্ধি করে করে সিচুয়েশনের, আচ্ছা ঘটনা কি আইন মাইনে হয়? আইন মাইনে ঘটনা হয় নাকি ঘটনা হইলে পরে আইন প্রয়োগ করতে হয়? তো ঘটনা হইলে গেলে যখন আইন প্রয়োগ করতে হয় তখনই তো বুদ্ধি বাইর করতে হয়। কোন ঘটনা তো মাইনে আইনের বিধান কি আছে এটা জানি শুনে তো মানুষ অপরাধ করে না।
এটা জানি না, শুনে তো মানুষের বাড়ি দখল করে না, কিন্তু যখন দখল করে ফেলে, দেখেন গতকালকেই তো না, পরশুদিন নরসিংদীতে একটা মার্কেট ভেঙে ফেলতেছে, একটা মামলা করছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অ্যান্ড রিকভারি অফ খাস পজিশন। এই মামলায় একতরফা ডিক্রি হয়ে গেছে, বিবাদীরা কইতে পারে না। ডিক্রি হয়ে যাওয়ার পরে 6 মাস পরে খবর পাইছে যে তাদের বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে। ওরা গিয়া কোর্টে মিসকেস দায়ের করছে, অর্ডার 9 রুল 13, সিভিল উকিল আছেন না এখানে, তারাকে মিসকেস দাখিল করেছে একতরফা থেকে উত্তোলনের জন্য। এই একতরফা থেকে উত্তোলনের জন্য যে মিসকেসটা দাখিল করেছে, এটা খারিজ করে দিয়েছে। খারিজ করিয়া 60 দিনের ভিতরে দখল বুঝাই দেওয়ার নির্দেশ দিছে। ইউনূস সরকারের আমলে নতুন আইন হয়েছে, এক্সিকিউশন কেস করার দরকার নাই, ওই ডাইরেকশন সরাসরি এক্সিকিউট হবে। গিয়া ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে 60 দিনের ভিতরে বুঝাই দিতে হবে। এই আদেশ যেদিন পাইছে, তারপরের দিন আরেকটা দরখাস্ত দিছে, গিয়া বলছে পুলিশ দেন, বরকন্দাজ দেন, ম্যাজিস্ট্রেট দেন দখল উচ্ছেদের জন্য। এটা হলো 5 তারিখ। এই লোক 6 তারিখে গিয়ে আপিল করছে, আপিলে কোনো স্টে পায় নাই, ওইদিকে দখল থেকে উচ্ছেদ করার জন্য চলে গেছে। এই খবরটা আমার কাছে হাইকোর্টে নিয়ে গেছে। আমি বললাম যে কাগজপত্র, কাগজ নাই স্যার, তুলে দিবে। এখন কিভাবে আটকাইতে হবে? দেখলাম যে এখানে ফর্মালিটি, ওকালতি দিয়ে কাজ হবে, হাতে লিখে যা আছে সব জোগাড় করেন, ফটোকপি, সার্টিফিকেট কপি, এগুলো কিচ্ছু আনার সময় নাই, উচ্ছেদ করে ফেলবে। যা কিছু আছে হাতে লিখে টেকে সার্টিফিকেট কপি নেন, থাকলে নেন, না থাকলে নাই, ফটোকপি, পারমিশন নেন। পারমিশন নিয়ে জজ সাহেবের চেম্বারে গিয়ে বললাম তাড়াতাড়ি দখল আটকান, নাহলে তো বিপদ, উচ্ছেদ করে দিচ্ছে। উনি ওখানে বসে থেকে এজলাস না, ঘরের ভিতরে মানে টেবিলে বসে থেকে অর্ডার দিয়ে দিচ্ছে স্ট্যাটাস কো। ক্যান্সারের পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে, তখন চিন্তা ভাবনা করতে করতে তো মরে যাবে। এটা আপনাকে ইমার্জেন্সি সার্ভিস যদি দিতে না পারেন, তাহলে আপনাকে মানুষ ভালো উকিল মনে করবে না। আপনি চিন্তা গবেষণা করতে করতে বেটার 12টা বেজে যেতেছে। ফাঁসি হয়ে গেছে সুপ্রিম কোর্টে, কালকে ফাঁসি কার্যকর হয়ে যাবে। আপনি বুদ্ধি খুঁজে পাইতেছেন না কিভাবে এটা স্টে করতে হয়, আপনার মাথায় নাই। রিভিউ পিটিশন দায়ের করার সাথে সাথে ফাঁসি স্টে হয়ে যাবে, কোনো কোর্টের আদেশ লাগবে না। এই আইনটা জানতে হবে। আপনি নারায়ণগঞ্জ কোর্টে ফাঁসি দিছে, হাইকোর্টে ফাঁসি দিছে, সুপ্রিম কোর্টে ফাঁসি দিছে, ফাঁসি কার্যকর হয়ে যাবে। আপনার কাছে দৌড়াই আসছে ওয়াইফ, কালকে সকালে ফাঁসি কার্যকর হয়ে যাবে। কি করবেন এখন? আপনি কোর্ট নাই, বৃহস্পতিবার ধরেন, শুক্রবার কি করবেন? এখন শনিবার বন্ধ, কি করবেন? পরের দিন রবিবার কোর্ট খুলবে, আপনি অপেক্ষা করতে করতে তো ওখানে গলা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি যদি আইনের ব্যতিক্রম জিনিস জানেন, তখন আপনি কি করবেন? আপনি সরাসরি একটা পিটিশন লিখবেন, এফিডেভিট ছাড়া সেকশনে গিয়ে ফাইল করে একটা সার্টিফিকেট দিয়ে বলবেন, অটোমেটিক দেখবেন আর ফাঁসি কার্যকর হয় না। এই জন্য আমি বলি, আইন কানুন প্রকৃত প্রস্তাবে যদি শিখতে পারি আমরা, ইনশাল্লাহ এই দুনিয়াতে ইজ্জত শরমের কোনো ঘাটতি হবে না। আর যদি বাটপাড়ির লাইনে চলে যাই, তাহলে মান ইজ্জত বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। উকিলদের বড় একটা অংশ 2 নম্বর। আমি নিজে উকিল হয়ে বলতেছি, 2 নম্বর কি জানেন? আইন জানে না, কিন্তু মামলা রিসিভ করে, এটাই 2 নম্বরই। সে জানে না কি করে তাকে রিমেডি দিতে হবে, কিন্তু টাকাটাও নিয়ে নিচ্ছে, ব্রিফটাও নিয়ে নিচ্ছে, কিন্তু সে জানে না হোয়াট ইজ দি সলিউশন। এই যে না জেনে আরেকজনের কাছ থেকে টাকাটা যে নিচ্ছেন, আর একই সাথে তার কাছ থেকে যে ফাইলটা নিচ্ছেন, এইটাই ডিসঅনেস্টি, সিরিয়াস ডিসঅনেস্টি। আমি জানি না, আমি বুঝি না আইন। আমার যাওয়া উচিত ছিল একটা সিনিয়রের সঙ্গে, থাকা উচিত ছিল সিনিয়রের সঙ্গে, ঘোরা উচিত ছিল সিনিয়রের সঙ্গে, সময় দেওয়া উচিত ছিল তার সঙ্গে, শিখা, এরপরে ধরার ক্যাপাসিটি অর্জন করা। আগেই যে টাকা ডিলমিল করে ফেলতেছেন, আগেই যে টাকা পয়সা হ্যান্ডেল করে ফেলতেছেন, আপনি জানেন না কিছু। কেন নিচ্ছেন এটা? কেন সিনিয়রের সামনে মক্কেলকে নিয়ে যান নাই? কেন ডিসক্লোজ করতে চান না? কেন সিনিয়রের চোখের আড়ালে বাড়তি টাকা নিতে চান? কেন নিতে চান? যদি নিতে চান আর নেন, সারা জীবনে ভালো উকিল হইতে পারবেন না। আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই চিন্তা যার মাথায় ঢুকছে যে সিনিয়রের চোখ ফাঁকি দিয়া মক্কেল থেকে বেশি পয়সা নিয়ে ধনী হয়ে যাবেন, একটু সুটকুট কিনতে পারবেন, সর্বোচ্চ একটা বিল্ডিং এর মালিক হইতে পারবেন,
জীবন দেখিতে কোনোদিন ইজ্জত খুঁজে পাবেন না। আর ইজ্জতটা যদি পাইতে হয় একটা সহজ সরল অবোধ শিশুর মতো হবেন। গিয়া বলবেন সিনিয়রকে, স্যার এই লোকটা আমার কাছে আসছে, আমি তো আইন জানি না, আপনার কাছে নিয়ে আসলাম, আপনি বাতলায় দেন কি করতে হবে। এই দেখেন এই কয় টাকা ফি দিছে, আপনি এই কয় টাকা নেন, বাকি কয় টাকা যদি আপনার পছন্দ হয় আমার দেন, আর নাহলে সেটাও আপনি নিয়ে যান। এই সারেন্ডার করতে না পারলে ওকালতি শেখা যাবে। 2,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকার লোভ সামলাইতে না পারলে এই লোক উকিল হবে কি করে? এই ওকালতি কি 2, 10, 1 লাখ টাকার বিষয়? সত্যিকার অর্থে ওকালতি যদি শিখেন, সত্যিকার অর্থে আমি যদি আইনজীবী হয়ে উঠতে পারি, এই 2-10 লাখ টাকার বিষয় না। কোটি কোটি টাকা নিয়ে মানুষ আপনার পিছন দিয়ে ব্যাগ ভর্তি করে হাঁটবে, আপনি রাখার জায়গা পাবেন না। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার ধৈর্য থাকতে হবে। আগেই আম খেয়ে ফেললে তো কাজ হবে না। এটা খুবই বড় অসুবিধা। আমি আইনজীবীদের বদনাম পত্রপত্রিকায় দেখলে আমার খুবই শরম লাগে। তো আমি মাঝে মাঝে পরিচয় দিই না। প্লেনে ট্রেনে বিভিন্ন জনের সাথে দেখা হইলে এই উকিল সাহেব এটা বলতেছে, কিন্তু আমি একটু আগে দেখছি টেলিভিশনে এক খবর আসছে যেখানে উকিল মানুষের টাকা মাইরে দিচ্ছে। তখন আমি কইতে পারি আমি উকিল? আমি লুকাই রাখি না ভাই আমি উকিল না, আমি আম জনতা, দম পাবলিক। শরম, এগুলা থেকে বাঁচতে হবে, ইজ্জত বাঁচাইতে হবে। আর বিচারকদের কখনো তোয়াজ করবেন না। অত্যন্ত শক্ত কথা বলছি, বিচারকদের কখনো তোয়াজ করবেন না, কখনো তোয়াজ করবেন না, কখনো তোয়াজ করবেন না, কখনো তোয়াজ করবেন না। আইন নিয়ে তার সঙ্গে বসে শেয়ার করে টাফ কথা বলে ফাটাফাটি করে মক্কেলকে রিলিফ দিবেন, এটার নামই হলো বিজয়। আর খালি পিছন থেকে হাত দিবেন, স্যার দেন, এই দেন, কি বলে আমাদের এখানে কি বলে এটাকে, স্যার বলে, আরেকটা কি বলে, হুজুর, এই হুজুর দেন। হাতের একেবারে রেখা টেখা যা ছিল উকিলের সব হুজুর কইতে কইতে মিটমাট হয়ে যাচ্ছে। এইগুলোর নাম ওকালতি। ব্যক্তিত্ব আছে না? কেন আমি হুজুর বলতে যাবো তাকে? ওয়াই শুড আই? সে একটা অফিসার উপরে বসছে, আমি তার সহযোগী, আমি নিচে আছি। আই এম দ্য লয়ার, মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি ইজ সিমিলার, almost similar. He is appointed by the government, he is the judicial officer, I am an independent lawyer. My prestige in some cases is better than him. কিন্তু বুঝতে পারেন না দিকে এইসব করেন দিকে 12টা বাজায় দিতেছি। মাথাটা শক্ত করে দাঁড়াবেন, সেশনস কোর্টের সামনে গিয়ে আর্গুমেন্ট করবেন, আইন নেবেন, ডিসিশন নেবেন, বলবেন ইওর অনার এই হলো সাবজেক্ট, এই ঘটনায় এই 2টা আইন আছে, এই আইনে এই সমস্যার সমাধান করা যাবে, এই আইনে এই সমস্যার সমাধান করা যাবে। আপনি 2টার যে কোনো একটা আমাকে দিতে পারেন, এইটা দেন অথবা এইটা দেন, আপনি দেখেন এর বাইরে আর কোনো আইন নাই। দেখবেন ওই সেশন জাজ রাতের বেলা ঘুমায়ও আপনার চেহারা মনে পড়বে। আর যদি খালি জিউজুর কোন, এরপরে গাড়ি থেকে নামার সময় আপনার সালামও রিসিভ করবে। এটা হয় না। লয়ারিং অ্যান্ড জাজশিপ, দিস ইজ এ কনকমিটেন্ট সাইড অফ দিস সেম কয়েন। এটা একজন আরেকজনকে ছাড়া হয় না। এটা যদি গিয়ে হুজুর বলে হাত পা ধরেন, এটার নাম ওকালতি হবে না। এটা হবে নিজের মক্কেলের 12টা বাজানোর একটা বুদ্ধি। এগুলো করবেন না, তেল দিবেন না। তেল বাজার ভালো উকিল হইতে পারে না। শক্তিশালী কথা বলতে পারার, আইনের কথা শক্তভাবে বলতে পারা লোকেরা পৃথিবী বিখ্যাত উকিল হয়। আর তলে তলে গিয়ে খালি হ্যান্ডেল করবেন, গোপনে আলাপ করবেন, কারকে ভাই, কারকে বোন, কারকে আত্মীয় কয়, অমুক জজ সাহেব আমার আত্মীয় হয়। আপনার কি? কোন জজ সাহেব যদি আপনার আত্মীয় হয়, আপনার উচিতই না ওই কোর্টে আর যাওয়া। যদি সাহসী উকিল হন, যাবেন না ওখানে। মানুষকে বলে দিবেন ওই জজ সাহেব আমার আত্মীয় হয়, মানুষ জেনে গেছে, আমি আর আপনার আদালতে আসবো না, আসবোই না। পৃথিবী উল্টে গেলেও আসবো না। আমি সুপ্রিম কোর্টে এক জজ দেখছি, এক উকিল, সিনিয়র অ্যাডভোকেট, নাম বললে অনেকে চিনে যাবে। তিনি 2.5 বছর প্রধান বিচারপতির কোর্টেই যাননি, শুধু একটা কথা বলার জন্য। প্রধান বিচারপতি একটা কন্টেম্পট রুল ইস্যু করেছিলেন, জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট নিয়ে কন্টেম্পট। এই কন্টেম্পট রুল ইস্যু কেন করেছেন? এই জন্য 2.5 বছর প্রধান বিচারপতির ওই কোর্টে তিনি অ্যাপিয়ারই করেন নাই, এই কথা বলে যে আমি জানি আমার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আপনার আদালতে আমি একদিনের জন্য হাজির হব না, জানেই নেই। আইন যদি মেনে নেন আর আদালতের আদেশ যদি আপনাকে মেনেই নিতে হয়, আর এর বিপরীত কোনো আইন আপনি বের করতে না পারেন, তাহলে উকিল হয়েছেন কেন?
তার সাথে আমাদের জব্বার ভাই আরো ভালো, উনি আমাদের চেয়ে আরো ভালো বক্তৃতা দিতে পারবে। ফিট করে দেন এখানে আমার জায়গায় আইনা দেখবেন এমন বক্তৃতা দিবে আপনি কিছুক্ষণের জন্য ওনার সাথে একমত হয়ে যাবেন। কিন্তু তা তো হচ্ছে না। যে জজ সাহেব আদেশটা দিচ্ছে, আদেশটা উল্টাইতে গেলে তার চাইতেও ভালো আইনটা তাকে দিতে হবে তো, আমাকে দিয়ে বলতে হবে আপনি ভুল দিয়েছেন। আমি তো বহু জজ সাহেবকে দেখেছি অর্ডার রিকল করে দিয়ে দিছে, রিভিশনে লাভ, পরে আইন দেখানোর পরে লজ্জা পাইছে, ভুল হয়ে গেছে, আমি যেটা দিচ্ছি এটা হলো পুরানো আইন, আইন তো নতুন করে চেঞ্জ হয়ে গেছে, আমার আসলে মাথায় নাই। আবার রিভিশনকে নথি কল করে এটাকে অর্ডারকে রিকল করে আবার রিভিশন ডিসমিসড। আমি আপনাদেরকে এমন এক কথা বলছি যে কথার সাথে সাধনা, চেষ্টা, পরিশ্রম, দীর্ঘদিনের কষ্ট এবং ত্যাগ জড়িত, এবং সেই প্রক্রিয়া ছাড়া কেউ ভালো আইনজীবী হইতে পারবে না। আর আইনজীবী হয়ে দেমাগ দেখানোর কিছু, আমি খন্দকার সাহেবকে দেখতাম, রাজ্জাক সাহেবকে দেখছি এরকম। একদিন খুব মনে পড়ে আমার আপিলের ডিভিশনে আর্গুমেন্ট করতেছিলেন কাদের মোল্লার কেস, আমি ওনার পাশে বসা, একজন জজ খুব উত্তেজিত, দেখেন আর্টটা কত সুন্দর, খুব উত্তেজিত। কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বলতে কি বোঝায় তার ডেফিনেশন নিয়ে কথা হচ্ছে। এটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ইজ ইন্টারন্যাশনাল ক্রাইম। প্রশ্ন আসছে হোয়াট ইজ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল। ওয়ান অফ দি ব্রিটিশ জাজ মানে ব্যারিস্টার, তিনি খুব চোখ রাঙে এলোমেলো প্রশ্ন করে। স্যার আমার পাশে আস্তে করে হাত চিপা দিয়ে বলে, আমি বললাম যে স্যার উনি এরকম করে কেন, জজ সাহেব এরকম করে কেন, বলে চুপ থাকো। আমি ওর একটা কথারও জবাব দিব না। 2.5 ঘন্টায় 7 জন সুপ্রিম কোর্টের জজ ছিল, 2.5 ঘন্টা আর্গুমেন্ট করে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল কাকে বলে ওই একজন ছাড়া বাকি 6 জনকে উনি বুঝাইছেন। 6 জন ওনার সঙ্গে রাজি হয়েছে, একজন ব্যাককলের মতো আলাদা বসেছিল। এটা প্রতিশোধ, এটা কেউ বকাবকিতে নেয় না, এটা হলো ইন্টেলেকচুয়ালি বা সাইড করে দেয়। এটা শিখতে হবে, এটা আর্ট। আপনার তো 7 জন, আপনার মন জয় করতে হবে 4 জনের, মেজরিটি 7 জনের মন তো জয় করতে হচ্ছে না, আপনাকে 4 জনের মন জয় করতে হবে। 3 জন একদিকে চলে গেলে অসুবিধা নাই। উনি টার্গেট করেছেন যে একজন চলে যাক, কারণ উনি খুব অ্যাগ্রেসিভ, উনি খুব অসৌজন্যমূলক কথাবার্তা বলতেছেন। এই জন্য ওনাকে উনি আস্তে করে ডিল করে সাইডে রেখে দিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না, কোনো দিকে তাকালেনও না। উনি যে ওনার দিকে তাকাচ্ছেন না তাতেও উনি ক্ষিপ্ত হচ্ছে, তাকাচ্ছেন না কেন। অবশেষে আমি দেখলাম 2.5 ঘন্টা পরে সকলে একমত হলো, কাস্টমারি মোজাম্মেল সাহেব ছিল চিফ জাস্টিস, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ইজ অ্যাপ্লিকেবল, এই কথা বলে সকলেই একমত হলো। ওই 7ম জাজ হা করে শুধু তাকাই থাকে। এইটা একটা ওয়ার, তো ওয়ার, বিচার একটা ওয়ার, আইন পেশা একটা যুদ্ধ। তো এই যুদ্ধটা সাধনা ছাড়া করা সম্ভব না। আমার মনে হয় আমি বেশি লম্বা সময় নিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে সামারি করে চলে যাব। আমি আপনাদেরকে প্রথম কথা বলতে চাই, প্লিজ দয়া করে জি হুজুর, দেন হুজুর এগুলা থেকে বাইর হয়ে যান, দয়া করে এগুলো বাইর হয়ে যান। তাহলে আসবেন কিসের উপরে? আইন। যা কিছু বলবেন আইন, যা কিছু করতে চাইবেন আইন, যা কিছু দেখাইতে চাইবেন ডিসিশন, যা কিছু আপনি তার কাছে চাইবেন একটা ডিসিশন আপনি দেখাবেন। সুপ্রিম কোর্টের একটা ডিসিশন, অ্যাকুয়াল, একটা লোক অ্যাকিউজড হয়েছে, একই রকম আর একটা লোক বেল পাইছে, সুপ্রিম কোর্টের ডিসিশন আছে একজন যদি এরকম বেল পায় তাহলে একই রকম আর একটা লোককে বেল দিতে হবে। তাহলে আপনি জাজমেন্টে দেখাই বলবেন আমি অমুকের জন্য আসছি, এরকম আর একটা লোক বেল পাইছে, আপনি আমার বেল দেন। দেন হুজুর, জি হুজুর মিশা কথা কয়, অসুস্থ, সুস্থ লোকের বানায় ফেলে অসুস্থ। আমি তো দেখছি ঢাকা কোর্টে গিয়ে জলজ্জন্ত মিথ্যা কথা বলতেছি, আসলে লোকটা সুস্থ, এর বলতেছে অসুস্থ। দরকার তো না এগুলো, আমি কেন এগুলো করবো? আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? আমার লাভ কি? আমি কি বা মিথ্যা কথা বলে আমি কি এখানে অর্জন করবো? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারি না, অনেক সময় সব মামলায় আপনাকে খালাস পাইতে হবে কেন? কিছু কিছু মামলায় এডমিট করে, আমি তো খন্দকার সাহেবকে দেখতাম কোর্টে গিয়ে বলতো মাই লর্ড এটা খালাসের কেস না, মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে নিম্ন আদালত, তো আপনি আমার যাবজ্জীবন দিয়ে দেন। তো জজ সাহেব বলে কি এইরকম উকিলতি তো জীবনে শুনি নাই। কয় আমি দেখছি বুঝছি, আপনি তো বিচার করবেন, আমি তো বিচার করে দিচ্ছি, আপনি তো বিচার করবেন, তা আমি তো বিচার করে দিচ্ছি, আমি সব দেখছি বুঝছি, তার সাজা হওয়া উচিত, কিন্তু মৃত্যুদণ্ড হওয়া উচিত না, তার যাবজ্জীবন হওয়া উচিত।
আমারে বলে যে কি কইলাম, বললাম স্যার এত শর্টকাট, কই এত প্রস্তুতি নিয়ে গেছি, কয় এখানে প্রস্তুতি নিয়ে লাভ নাই, বাদীর দুই আনা বিবাদীর চাইর আনা, কোন সাক্ষী কি কইছে, কার মাথা ঠিক আছে কার পেট ঠিক আছে, এগুলো বড় উকিলের কাজ না। বড় উকিলের কাজ হইলো ঘটনাটা ঘটছে বোঝা যাচ্ছে, মারছে এইটাও বোঝা যাচ্ছে, সাজাটা বেশি হয়ে গেছে, তো সাজাটা কমায় দেন। কারণ কি, ওই লোক 22 বছর ধরে জেলে আছে, যেই সাজা কমায় দিল উনি হাসে। আমি বললাম স্যার আপনি হাসলেন কেন, লাইভ দিছে তো, ও 22 বছর আছে তো, আর 6 মাস খাটলে পরে তো এমনি বেরিয়ে যায়। বুঝছেন কলতিটা কি? আপনি কি কইতেন এখানে, আমার খালাস দেন, হাসে জজরা, হাসে। এবং উনি আমার একদিন বললেন, আপনারা আতাউর মিদার কেস পড়েন না? আতাউর মিদার কেস পড়েছেন? আতাউর মিদার কেস যাবজ্জীবন মানে কি? যাবজ্জীবন সাজা হইলে কয় বছর জেলে থাকতে হয়? কয় বছর? 30 বছর। আর জেলের হিসাবে এটা হলো 22.5 বছর। রেয়াত আছে, জেলে রেয়াত, জেলে বলেন না দেখেন 9 মাসে বছর, 9 মাসে বছর। তো এই জন্য যাবজ্জীবন সাজা আসলে তো হয়ে গেছিল যাবজ্জীবন মানে আমৃত্যু। শুনছেন এটা? সিনহা বাবু এক রায় দিয়ে দিছে, যাবজ্জীবন মানে হলো রেস্ট অফ ন্যাচারাল লাইফ। এটা হলো আতাউর মিদার মামলায়। আতাউর মিদা হলো বাইরে এসেছে জেল থেকে, ওই দিন আসছিল আমার চেম্বারে দেখা করতে। আতাউর মিদা হলো সাভারে বসবাস করে এক লোক, গুলি কইরা মেরে ফেলছি। আতাউর মিদার ফাঁসি হয়ে গেছে, হাইকোর্টে আসছে, আতাউর মিদার ফাঁসি বহাল। সুপ্রিম কোর্টে গেছে, জজরা বলছে সবই ঠিক আছে, আপনাকে আমরা ফাঁসি থেকে কমাচ্ছি যাবজ্জীবন, কিন্তু এই যাবজ্জীবন মানে হলো আপনি আমৃত্যু কারাগারে থাকতে হবে। খন্দকার সাহেব এই জাজমেন্ট পাইয়া মাথা পাগল। আমি তখন বুঝতেই পারতাম না। উনি আমাকে বলে, এই আতাউর মিদার জাজমেন্টটা পাইছি, তাড়াতাড়ি পড়ো। তো কইরা কি করবো স্যার, লাইফ মানে তো যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে দিছে। বলছে আমি খন্দকার সাহেব, খন্দকারের হাত দেয়া এইরকম একটা খারাপ রুলিং হবে এটা আমি কোনোদিন মাইনে নিতে পারবো না, এটার পিছিয়ে লাগে যাও। উনি যখন রাগে যেতেন, খুব রাগে যেতেন, তখন বলতেন লাগে যাও মানে এটা ধরো ভালো করে। তা আমি কি করব, বলে রিভিউ ফাইল করবো। কিসের বিরুদ্ধে রিভিউ? আমৃত্যু যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড হইতে পারে না। রিভিউ ফাইল করছি 17 সালে, রিভিউ শুনানির জন্য আসছে। আমার তো অত বেশি খেয়াল নাই, আমি আমেরিকায় গেছি আমার আব্বা আম্মাদের সঙ্গে দেখা করতে। উনি আমাকে কল দিছে, আগামী বুধবারের ভিতরে আসো। আমার বাচ্চা, আমার ওয়াইফ সবাইকে নিয়ে আমেরিকায় গেছি, বন্ধ কোর্ট। বলছে এই মামলা শুনানি হবে আগামী বুধবারে, তুমি আসো। তাই বললাম আসছি মাত্র স্যার 3 দিন হয়েছে, কই বাংলাদেশ আর কই আমেরিকা, এখন আমি কিভাবে আসবো? বলছেন আসতে হবে, বুধবারের ভিতরে ঢাকায় আসবা। তো একটু অপ্রস্তুত, আমার ওয়াইফকে বললাম যে স্যার তো যাইতে বলতেছে, সবাই মন খারাপ। বাপ মাকে বললাম যাইতে বলতেছে, বলছে মন খারাপ। অবশেষে কি করার, ওদেরকে রাখা আমি টিকিট কাইটা মঙ্গলবারের রাতে রওনা দিয়ে বুধবারে এসে ঢাকায় পৌঁছলাম। বৃহস্পতিবারে কেস শুনানি, 4টা বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 1:00 পর্যন্ত ফুল কোর্টের 7 জন জজ মিলে শুনানি করে অবশেষে উনি বাধ্য করলেন। কোথায় বাধ্য করলেন দেখেন, বড় উকিল মানে কি। উনি আমাকে বলেন 35A পড়ো। 35A পড়ছে না সিআরপিসি? 35 ক দ্বারা কি আছে? একটা মানুষের যখন সাজা হয় তখন হাজতের কালীন অবস্থায় যে সময়টুকু সে জেলে ছিল, সাজার মেয়াদ থেকে এটা বাদ দিতে হয়। এটাই তো 35। উনি জজদেরকে বলে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিরাট কারবার। ওইদিকে রুকনউদ্দিন মাহমুদ সাহেব হলো এমিকাস কিউরি, মাহবুবে আলম সাহেব মারা গেছে অ্যাটর্নি জেনারেল, প্রবীণ নিয়োগী এমিকাস কিউরি ছিল মাহমুদুল ইসলাম। দাঁড়াইয়া খন্দকার সাহেব বলে, আপনাদের এই সিদ্ধান্ত আমি মাইনে নিব এক শর্তে। ইমান আলী সাহেব ছিল সুপ্রিম কোর্টে, কি শর্ত? বলে শর্ত হইল 35A যে সিআরপিসি আছে এটা যদি আপনারা রিপিল করে দিতে পারেন, বাদ করে দিতে পারেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত আমি মাইনে নিব। আর যদি বাদ করতে না পারেন তাহলে আমার কথা আপনাকে মাইনে নিতে হবে। কি ওপেন চ্যালেঞ্জ। জজ সাহেবরা বলে এটা কিভাবে, কি 35A কি? আচ্ছা বলেন, একটা লোকের যদি আমৃত্যু সাজা হয়, হাজতবাসকালীন সময় আপনি কোথা থেকে বাদ দিবেন?
বুদ্ধি করে বাইর করেন দেখি পারেন কিনা বাদ দিতে। আমৃত্যু সাজা মানে কত বছর? বাদ দিবেন কি? আপনি কি জানেন কোথা থেকে বাদ দিতে হবে? 4 দিন আর্গুমেন্ট করার পরে সকল জজ একমত হইতে বাধ্য হয়েছে যে আমৃত্যু সাজা হইলে সিআরপিসির 35-এর ক ধারাটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কার্যকারিতা থাকে না। সুতরাং আমৃত্যু সাজা দেওয়া যাবে না, সাজা হবে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে লাইফ, আর লাইফের মানে হবে 30 বছর। 57 অব দি পেনাল কোড দেখবেন, পেনাল কোডের 57 হবে 30 বছর। 30 বছর যদি হয় তবেই জেল কোডে গিয়ে রেয়াতটা বাদ দেয়া বাকিটা থাকে, হাজতবাসের সময়টা বাদ দিতে হয়। এরপরে 22.5 বছর যা হবে এটা হইলে পরে একজন মানুষ বের হইতে পারবে। আপনারা ইন্টারেস্টিং, বাংলাদেশে মানুষ সৌদি আরবে অপরাধ করলো, বিচার হবে কই? বাংলাদেশি মানুষ সৌদি আরবে অপরাধ করলে সৌদি আরবে কেন, বাংলাদেশে হবে না? তাতে বোঝা গেছে উকিলরা 2 ভাগে ভাগ হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক সৌদি আরব অপরাধ করে বাংলাদেশে পালাই আসলো, তখন কি হবে? তাকে কি আবার এক্সট্রাডিট করে সৌদি আরব পাঠাইতে পারবেন? এখন যদি বলে আইন কই, আইন বলেন, কেউ বলতে পারেন আইন কোথায় আছে? পারেন? একটা মৃত লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে, একজন মৃত নারীর লাশ। ওই মর্গের ডোম তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ডেভেলপ করছে, এটা কোন আইনে বিচার হবে? এরাই হয়েছে? কি হয়েছে এটা? এই অজানা জিনিস নিয়ে যখন আপনার কিউরিওসিটি হবে তখন আপনি আইনজীবী হইতে পারবেন। আর নর্মাল ওকালতি, ওই মারছে, এই করছে, সেই করছে, এগুলা যে কেউ জানে, এগুলা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। কমপ্লেক্স প্রবলেম যখন মানুষ আপনার কাছে নিয়ে আসবে তখন আপনি এটা ডিল করতে পারলে ইউ উইল বি এ গুড লয়ার। আর সোজা সাপটা সমস্যা যদি নিয়ে আসবে তাহলে আপনি ক্যানট বি এ গুড লয়ার, আপনি একটা এভারেজ টাইপের উকিল হবে। আর একটা কাজ করেন, কয়দিন ধরে কইতেছি সারা দেশ জুড়ে, নারায়ণগঞ্জের সেশন জাজকে কালকে বলবেন যে আপনি আমাদের আগাম জামিন দেন, দেখি পারেন কিনা। পারবেন চেষ্টা করতে? গিয়ে একটা আগাম জামিনের দরখাস্ত দায়ের করেন। একটা ফিট কেস নেবেন, ফিট কেস বলতে নারী শিশুর একটা কেস নেবেন, 11 গো আর একটা কেস নেবেন 11 গো, যেখানে থাকবে হলো জামাই, এর জন্য চাইবেন না, চাইবেন হলো জামাইয়ের বাপ, জামাইয়ের মা, জামাইয়ের বোন আর জামাইয়ের আত্মীয় স্বজন যে কটা আছে, এটা থেকে করবেন আপনি আমার আগাম জামিন দেন। দেখবেন খেপে আর এজলাস থেকে নামে যাবে। নামবে? সহ্য করতে পারবেন এটা? আরে বাইরে, সহ্য করতে না পারলে তার উকিল হওয়া যাবে না। নামক, আপনি বলবেন, আপনি আদেশ দেন, রিজেক্ট করেন, লেট দ্য অ্যাপ্লিকেশন বি রিজেক্টেড। সোজাকে বলবেন আপনি আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেন। এই রিজেকশনটা নিয়ে হাইকোর্টে যাবেন, হাইকোর্টে গিয়ে সেটেল করবেন, সেটেল করে বলবেন আপনারা বলে দেন সেশনস কোর্টের আগাম জামিন দেওয়ার ক্ষমতা আছে কি নাই। তাইলে না আপনি বড় উকিল হবেন নাকি? ধরেন হাইকোর্ট বলে দিল যে সেশনস কোর্টেরও আগাম জামিন দেওয়ার ক্ষমতা আছে, এইভাবে 64 জেলায় আগাম জামিন চালু হয়ে গেল। এইভাবে সারা জীবন, সারা মৃত্যু আপনি একজন স্মরণীয় লোক হিসেবে থাকবেন। মাজদার হোসেনের নাম শুনেন নাই? মাজদার হোসেন কেন? এই কাজের জন্যই তো। আতাউর মিদা স্মরণীয় হয়ে থাকবে, আতাউর মিদার নাম স্মরণীয়। আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশের নাম শুনছেন? আনোয়ার হোসেন 8ম সংশোধনী কেস। এক লোক সুনামগঞ্জে বাড়ি, ছাতকে আসছে হাইকোর্টে মামলা ফাইল করতে। হাইকোর্টে যে মামলা ফাইল করতে আসছে, গেছে এফিডেভিট করতে। এফিডেভিট সেকশনে বলে আপনার মামলা নিব না, আপনি মামলা করবেন কি সিলেটে, কারণ হাইকোর্ট চলে গেছে সিলেটে এরশাদের আমলে। উনি বলে আমি ঢাকাই করব, আমি সিলেট করব না। তো হাইকোর্টের লোকেরা খেপে গেছে, আরে তো পাগল লোক দেখি, হাইকোর্ট চলে গেছে সিলেটে, আপনি এনে কি করেন? কইছে আমি হাইকোর্টেই মামলা করবো, আমি সিলেট যাব না। বেচারা পড়ে গেছে কামাল হোসেন সাহেবের হাতে। কামাল হোসেন সাহেবরা মিলা রিট পিটিশন করছে,
যে এই যে হাইকোর্ট চলে গেছে ঢাকার বাইরে 6 জায়গায়, এটাই অবৈধ, এই কথা বলে রিট পিটিশন করছে। হাইকোর্ট দিছে রিট পিটিশন সামারালি খারিজ করে গেছে সুপ্রিম কোর্টে। সকল শুনানি অন্তে সুপ্রিম কোর্ট বলছে ঢাকার বাইরে কোনো হাইকোর্ট থাকা যাবে। আবার 6 হাইকোর্ট জোড়া দেয়, একটা হয়েছে। আনোয়ার হোসেনের ঠেডামি কি কাজে লাগছে দেখছেন? হে যদি ওই দিন এফিডেভিট করে ফেলতো তার এগুলো হইতো? কিচ্ছুই হয় না। এইরকম ঠেটা টাইপের 2-4 জন উকিল দরকার নারায়ণগঞ্জের পারে। ব্যতিক্রম কিছু বাইর করতে গেলে যান না। সেশনস কোর্টের জজ সাহেবকে মঈনুল ইসলাম চৌধুরী নামে একজন হাইকোর্টের জজ ছিল, নাম শুনছেন? সর্বশেষ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, পদত্যাগ করছে মঈনুল ইসলাম চৌধুরী, নাম শুনছেন? এই লোকটা সিলেটের সেশন জজ ছিল। সিলেটে উনি আগাম জামিন চালু করেছিলেন, সিলেটের ডিস্ট্রিক্ট এবং সেশন জজ। কারণ কি জানেন? যে আগাম জামিন আপনি হাইকোর্টে চাইতে পারেন, আইন অনুযায়ী এই আগাম জামিন সেশনেও চাইতে পারেন, দিতে কোনো বাধা নাই। দেয় না কেন? চক্ষু লজ্জা, শরমটা ভাঙান না। উকিলরা গিয়ে বলেন না, সিনিয়র আইনজীবী কিনা বলেন না, চালু করেন। কোথায় নারায়ণগঞ্জের চাষারা আর কোথায় হাইকোর্ট? লুঙ্গি পইরা বুড়া মানুষ আগাম জামিনের 11-এর গো পিটিশনের জন্য যাইতেছে হাইকোর্টে, গাঁটটি বুসকা নিয়ে। দেখলেও লজ্জা লাগে, দেখলেও কেমন লাগে, শরম লাগে, নিজের কাছে নিজের অমানবিক মনে হয়। কোথায় সেই টেকনাফ তেতুলিয়া থেকে একজন মহিলা মানুষ, ছেলের বাপ, সে ছেলের মা, এই জন্য 11 গয়ের আসামি হয়েছে, সে ঢাকা হাইকোর্টে আসতেছে 6 সপ্তাহ আর 8 সপ্তাহ আগার জামিনের জন্য। কি লজ্জার কথা! এই সমস্ত বিষয় যেদিন আমরা আপনারা সঠিকভাবে ডিল করতে পারবো, সেই দিন আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে আইনজীবীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আর এই মুর্দাবাদ জিন্দাবাদ, অমুক দল আমি, অমুক দল তুমি, এইগুলা যখন করতে থাকবো না আমরা, অবশেষে আমরা সস্তা রাজনীতির জাতাকলে পিষ্ট হইতে বাধ্য হব। দেখেন তো বারের নির্বাচনগুলো ইন্ডিপেন্ডেন্ট লোক যদি হইতো, সুপ্রিম কোর্ট বারে দল অনুযায়ী প্যানেল হয়, এগুলো ছিল না এক সময়। হাসাহাসি হইতো। দল অনুযায়ী প্যানেল শুরু হয়েছে অল্প কয়েকদিন আগে, কোনো দলাদলির প্যানেল ছিল না। ভালো ভালো আইনজীবীরা সামনে সভাপতি সেক্রেটারি প্রার্থী হইতো, তারা বিভিন্ন জনকে নিত, তারা কেউ কেউ ইলেকশন করতো, কখনো কখনো ইলেকশন করতো না। আরে ভাই, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিল খন্দকার মাহবুব হোসেন সাহেব, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিল হলো রুকনউদ্দিন মাহমুদ সাহেব, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন আমিরুল ইসলাম সাহেব। সুপ্রিম কোর্ট বারের সভাপতি একটা স্টেটমেন্ট দিলে সারা দেশে কম্পন তৈরি হয়ে যেত যে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এই কথা বলেছে। কিন্তু এখন কমে গেছে কেন? ওই যে সবাই আমরা, কেউ বাম পকেটে আর কেউ হইল ডাইন পকেটে, কারো কথারই আর আগের মতো গুরুত্ব। সুপ্রিম কোর্ট বার, আইন পাশ করতেছে সরকার, বার স্টেটমেন্ট দিয়ে যদি বলতো দিস ল ইজ আনকনস্টিটিউশনাল, কম্পন শুরু হয়ে যাওয়ার কথা। আইনমন্ত্রী কম্পন শুরু হয়ে যাওয়ার কথা, তার ঘুম আসার কথা না। সুপ্রিম কোর্ট বার একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগের বার, সে দাঁড়াইয়া বলতেছে যে সরকারের এই এই কাজটা অসাংবিধানিক। এইটা শোনার পরে সরকার দলের কিংবা সরকারের মন্ত্রীদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা নিজেদের স্ট্যান্ডার্ড নিজেরাই ধ্বংস করেছি। এখন আমাদেরকে আগের মতো আর গুরুত্ব দেওয়া হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, চলেন এই গুরুত্ব ফিরিয়ে নিয়ে আসার একমাত্র পথ হলো আমাদের লেখাপড়ার টেবিল, একমাত্র পথ আমি যা বুঝি। আর তার সাথে আরেকটা পথ হইল সত্য কথাটা নিজের বিরুদ্ধে গেলেও বলে দিবেন। পারবেন বলতে? দল কিসের আর দল আর বল, দল যদি অসাংবিধানিক কাজ করে বলে দিবেন দিস ওয়ার্ক ইজ টেকেন বাই দি পার্টিকুলার পার্টি ইজ আনকনস্টিটিউশনাল, টেল ইট। বাংলাদেশে একজন অ্যাটর্নি জেনারেল ছিল, যাকে তৎকালীন প্রাইম মিনিস্টার ডেকে পাঠাইছিলেন। তিনি উল্টা চিঠি দিয়ে বলছিলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, I am not supposed to meet you. I am the Attorney General for Bangladesh. You are the Prime Minister of the government. You cannot call me in your office. আপনার যদি আইন জানতে হয় চিঠি দিয়ে আমার কাছে পাঠাবেন, আমি মতামত দিয়ে দিব এই ব্যাপারে আইন কাকে বলে। I cannot go to your office. You see the standard? আর এখনকার দিনের একজন আইনজীবীকে ডাকলে
তুষামুখ করে হাতে পায়ের রেখা মিটিয়ে কার আগে কে গিয়ে দরবারে বসে থাকতে পারেন, এই বুদ্ধিতে ব্যস্ত থাকি আমি। হবে কেন এরকম? Why? I am an independent lawyer. I am the Attorney General for Bangladesh. আমি কোনো দলের অ্যাটর্নি জেনারেল না, আমি কোনো সরকারের অ্যাটর্নি জেনারেল না, কোনো ব্যক্তির অ্যাটর্নি জেনারেল না। I am the Attorney General for Bangladesh. বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। আমার মতামত চাইতে গেলে চিঠি লিখে পাঠাবেন, আনুষ্ঠানিকভাবে আমি আপনাকে জবাব দিব। আপনার অফিসে গিয়ে আমি অপেক্ষা করব, আর আপনি আমার চা খাওয়াবেন, আর আমাকে আপনি শেকায়েত করবেন। এইটা তো অ্যাটর্নি জেনারেল হইতে পারে? ইন্দিরা গান্ধী, এই কিচ্ছা বলে শেষ করে দেই। ইন্দিরা গান্ধী ভারতে ইমার্জেন্সি জারি করছেন, জারি করে অনেক লোককে অ্যারেস্ট করে ফেলেছেন। ইমার্জেন্সির সময় সংবিধান স্থগিত থাকে। এইভাবে প্রায় লক্ষাধিক লোককে সারা ভারতের বিভিন্ন স্টেট থেকে অ্যারেস্ট করা হয়েছে। এরা সবাইকে হাইকোর্টে মামলা করেছে। হাইকোর্টে মামলা করে ওরা তাদের ডিটেনশনকে ইললিগ্যাল ডিক্লেয়ার করেছে। এসব কিছুর বিরুদ্ধে আপিল করেছে হলো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল কি ইন্দিরা গান্ধী চিঠি দিয়ে বলেছেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, আই এম ইনস্ট্রাক্টিং ইউ টু অ্যাপিয়ার বিফোর দি ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডিফেন্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল একটা উত্তর দিয়েছেন, এগুলো বিখ্যাত বইয়ে আছে, চিঠিগুলো পড়া দরকার। উত্তর দিয়ে তিনি বলেছেন, মিস গান্ধীজি, I am Attorney General for Union of India. I am not the Attorney General of the government of India. I cannot defend the government of India, which government has violated the fundamental rights of the citizen. I will not defend you, and hereby I am resigning from Attorney General office. And he resigned. কত মজাদার আইন পেশা, সস্তা বানাবেন না। আসসালামু আলাইকুম।